সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় 2015 এগিয়ে যাওয়ার একটি বছর। আর ইনি আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত সচিব, খন্দকার ইব্রাহিম খালেদ, অর্থনীতিবিদ, এবং অ্যাডভোকেট সম রেজাউল করিম, সদস্য, বাংলাদেশ বার কাউন্সিল। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারবেন। আমাদের ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS-এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনা শুরু করার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। জনসংখ্যার স্রোত ঢাকামুখী হওয়ায় রাজধানীতে আবাসন সংকট, বহুতল ভবন নির্মাণের পাশাপাশি জমির সর্বোচ্চ ব্যবহারের পরামর্শ নগরবিদদের। ভিক্ষুক ও ছিন্নমূলদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। নিজ নিজ এলাকায় পুনর্বাসনের নির্দেশ। দেশে গণতন্ত্র নেই বলেই নির্বাচন পরবর্তী নির্যাতন চালাচ্ছে ক্ষমতাসীন দল, বলছে বিএনপি। মিথ্যাচার করছে দলটি, পাল্টা অভিযোগ আওয়ামী লীগের। বিনামূল্যের নতুন বই দিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করার অভিযোগ, প্রতিষ্ঠানের প্রয়োজনে নেওয়া হচ্ছে, দাবি স্কুল কর্তৃপক্ষের। এবং পাঞ্জাবে বিমান ঘাঁটিতে হামলায় সেনাসহ 9 জন নিহতের ঘটনায় পাকিস্তানের নিন্দা। ইসলামাবাদের সঙ্গে সুসম্পর্ক থাকলেও সন্ত্রাস বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি নয়াদিল্লির। আমরা এবার চলে আসব সরাসরি আমাদের আজকের আলোচনায়। 2015 ভালো মন্দ মিশিয়ে একটি বছর কেটে গেল আমাদের, কিন্তু আমরা যদি খুব চুলচেরা বিশ্লেষণ করি দেখব যে ভালোর দিকটি হয়তো বেশি, এবং 2015-তে আমরা এগিয়ে গেছি অনেকটাই, নিঃসন্দেহে অনেক দিক থেকেই। আমি যদি একটু আপনাদের আলোচনার সুবিধার্থে একটু পরিসংখ্যানগুলো বলি। 2015 সালে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে এগিয়ে এসছে বাংলাদেশ। পদ্মা সেতুর নির্মাণ কাজ চলছে। 12ই ডিসেম্বর এটির মূল সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মেট্রো রেল প্রকল্প এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো আরও কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প এগিয়ে যাচ্ছে। মানবতা বিরোধী অপরাধীদের বিচার, এক্ষেত্রে আমরা 2015-তে একটি বড় সাফল্য পেয়েছি। 3 জনের ফাঁসির রায় কার্যকর হয়েছে। শেখ হাসিনার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ অর্জন করেছেন। ভারতের সাথে দীর্ঘদিনের ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। প্রবৃদ্ধি 6.5-এর উপরে ছিল এবং এবছর সেটি 7% হওয়ার আশা করা হচ্ছে। সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় দ্বিগুণ হয়েছে। ক্রিকেটে আমরা কিন্তু বড় সাফল্য পেয়েছি 2015-তে। আমরা ক্রিকেটে অনেকগুলো সাফল্য আছে আমাদের। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা, ভারত ও দক্ষিণ আফ্রিকার সাথে ওয়ানডে সিরিজ জয়, ইত্যাদি ইত্যাদি। খারাপ দিক যে নাই তাও নয়, খারাপ দিক আছে। বছরের প্রথম 3 মাসেই আমরা দেখেছি বিএনপি জামায়াত জোটের সন্ত্রাস, অনেক মানুষ মারা গেছেন তাতে। আমরা 2 বিদেশি এবং 5 ব্লগার সহ কয়েকজনকে হত্যার ঘটনা দেখেছি। জঙ্গি তৎপরতা বলা যায় বেশ কিছু আমরা প্রত্যক্ষ করেছি। পহেলা বৈশাখে নারী নির্যাতনের ঘটনা একটা হয়েছে ন্যাক্কারজনক, এবং সেটি কিন্তু পুলিশ এখনও কোনো সুরাহা করতে পারেনি। আমরা কয়েকদিন আগে দেখলাম পুলিশ আরও ফাইনাল রিপোর্ট দিয়েছে। শিশু হত্যার কিছু ঘটনা ঘটেছে, এই ধরনের কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে, কিন্তু সব মিলিয়ে আমরা এগিয়ে গেছি হয়তো বলা যায়। আমি হুমায়ুন কবির আপনার কাছে আসবো প্রথমে। আপনি কি বলবেন সার্বিকভাবে যদি আলোচনা করতে হয়? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা দিয়ে শুরু করেছিলেন, এই কথা তো বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশ অনেক দূরে গিয়েছে, এবং বিশেষ করে গত বছর অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা আমাদের এই পরিবর্তনের ধারাটাকে আমাদের সামনে নিয়ে এসছে। যেমন ধরুন, আপনি প্রথমটাই বলছিলেন যে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। এটা আমাদের জন্য একটা খুবই উৎসাহব্যঞ্জক এবং খুবই একটা ইতিবাচক খবর। এবং এটা শুধু আমরা যে বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা আমরা এতদিন যে জিনিসটা উপলব্ধি করতাম বা যেটা আমরা দাবি করতাম
ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর দিক থেকে, ইভেন যারা রেটিং এজেন্সিজ আছে তারাও কিন্তু সেটা স্বীকার করে নিয়েছেন। এবং এর অর্থ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে আমরা ইচ্ছে যদি করি এখন, তাহলে বাইরের পৃথিবী থেকে আমরা হয়তো খানিকটা ঋণ নিতে পারবো, বিশ্বাসযোগ্যতা বেড়েছে, আমাদের সক্ষমতা সম্পর্কে মানুষের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। এবং সবচাইতে বড় জিনিস যেটা হবে সেটা হচ্ছে যে আমরা নিজেরা আরও বেশি অনুপ্রাণিত হব। এবং বাংলাদেশের এই কথা তো অস্বীকার করার উপায় নেই যে গত ৪৫ বছরে আমরা আমাদের অর্থনৈতিক যাত্রাটা একেবারেই বলবো যে সুদৃঢ় একটা ভিত্তির উপর দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এতে সাধারণ মানুষের কন্ট্রিবিউশন বা অবদানের কোনো মানে এটা নিয়ে কোনো প্রশ্নের উপায় নেই। এবং আমাদের ঢাকায় আমার বিদেশি বন্ধুরা যখন আসে তারা একটা কথাই বলে বারবার, যে এখানে কাউকে বসে থাকতে দেখি না, সবাই কাজ করছে, কিছু না একটা কিছু করছে। এই যে সাধারণ মানুষের কাজের প্রতি আগ্রহ এবং নিজে কাজ করে সামষ্টিক কাজের গতিটাকে আরও বেশি ত্বরান্বিত করা, এটা কিন্তু আমাদের একটা বড় ধরনের একটা সম্পদ। এটাকে আমরা কতটা ব্যবহার করতে পারছি বা কতটা ব্যবহার করতে পারবো সেটা ভিন্ন ইস্যু। এছাড়া আপনি যেটা বললেন যে আমাদের অবকাঠামোগত ক্ষেত্রে উল্লেখযোগ্য আমরা ঘটনা দেখলাম, যে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, তারপরে মেট্রো রেলের কথাটা যেটা বলছেন, এগুলো অবশ্যই ইতিবাচক। কিন্তু এইখানে আরও আমাদের যেটা মনে রাখতে হবে যে কাজগুলো তো সবে শুরু করলাম, এবং অনেক আগের শুরুর কাজগুলো কিন্তু নানান কারণে দেরি হয়ে গেছে, এবং যার জন্যে একদিকে কস্ট বাড়ছে, কাজগুলো সমাপ্ত হচ্ছে না ইত্যাদি জিনিস। কাজে এই বড় ঘটনাগুলো আমরা শুরু করেছি, এটা ভালো খবর, কিন্তু এই ভালো খবরটাকে কনসিস্টেন্টলি একটা শেষ পর্যায়ে নিয়ে আমাদের যেতে হবে। আর আপনি দুই একটা বিষয়, বাইরের বিষয় যেহেতু আপনি বললেন, আমি যেটুকু বলবো সেটা হচ্ছে যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও আমরা কিছুটা উল্লেখযোগ্য অগ্রগতি বা আপনি অ্যাচিভমেন্ট বলতে পারেন। সেটা হচ্ছে যে ভারতের সাথে আমাদের স্থল সীমান্ত চুক্তি, এটা ৪৫ বছর তারও আগে থেকে ঝুলেছিল। আমাদের স্বাধীনতার জীবনে ৪৫ বছর ঝুলেছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুন মাসে ঢাকা সফরের সময়তে এই সম্পর্কে চূড়ান্ত চুক্তি হয়, এবং এখন পর্যন্ত বলা চলে যে এটা নিষ্পত্তি শেষ হয়ে গেছে। আজকে দেখলাম যে যারা ভারতীয় নাগরিক বাংলাদেশে নাগরিকত্ব অর্জন করেছেন তাদের ভোটের প্রক্রিয়ায় নিয়ে আসবার জন্য কাজ হচ্ছে। তো সেই দিক থেকে আমি বলবো যে এটা একটা অসাধারণ কাজ হয়েছে। এবং যেটা উল্লেখযোগ্য যে ভারত এবং বাংলাদেশের মধ্যে এখন স্থল সীমান্ত কি সমুদ্র সীমা কোনো ক্ষেত্রে আর তেমন কোনো প্রাতিষ্ঠানিক বিরোধ নেই। সীমানা কিভাবে ম্যানেজ করা হবে, কিভাবে আমরা ব্যবস্থাপনা যাব, সেটা অন্য বিষয়। এবং আপনারা জানেন যে গতকালও দেখলাম যে বাংলাদেশি লোক গুলি খেয়ে মরেছে। কাজে ব্যবস্থাপনাটার সমস্যা কিন্তু রয়ে গেছে। কিন্তু সীমানা নির্ধারণ সম্পর্কিত বিষয়টা, সেটা আপনি সমুদ্র সীমা বলেন, স্থল সীমান্ত, সেটা হয়েছে। এছাড়াও আমাদের অন্যান্য ক্ষেত্রে আরও যেগুলো আপনি খেলাধুলার কথা বললেন, সেগুলো তো আমাদের ভাবমূর্তিকে উজ্জ্বল করার ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে এটার পাশাপাশি এটাও বলা দরকার, আপনিই উল্লেখ করেছেন শেষ দিকে গিয়ে, যে আমাদের বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক আস্থাহীনতার বিষয়টা কিন্তু থেকেই যাচ্ছে। বাইরে আমি গত সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে গিয়েছিলাম, বাইরের বন্ধুরা কিন্তু তারা বুঝতে পারছে না যে বাংলাদেশে এই কেন বিদেশিদেরকে মারা হচ্ছে, কেন ব্লগারদের উপর আঘাত আসছে। এই বিষয়টা নিয়ে কিন্তু তারা একটা অস্বচ্ছতায় ভুগছে, যেটা কিন্তু আমাদের ভাবমূর্তির উপর একটা নেতিবাচক প্রভাব বিস্তার করছে। আর এছাড়াও গত ২-১ মাসে যেটা আমরা দেখলাম যে বাংলাদেশে এক ধরনের জঙ্গি বা সন্ত্রাসবাদী তৎপরতা ঘটনা ঘটেছে, এবং এটা নিয়েও কিন্তু আমাদের প্রেক্ষাপট বা আমাদের মনোভাব এবং বাইরে আমাদের বন্ধুদের মনোভাবের মধ্যে একটুখানি তফাৎ আমরা লক্ষ্য করছি। তো সেটাও আমার ধারণা এগুলো আমাদের বিশেষভাবে আমাদের চিন্তায় রাখতে হবে, কারণ আমরা ১৫-র কথা ভাবছি, ১৬ আমাদের সামনে আছে। কাজে সেটা যাতে ভালো হয় সেদিকে একটু মনে। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। আমি খন্দকার ইব্রাহিম খালেদ আপনার কাছে যাচ্ছি, আপনিও একটু সামগ্রিকভাবে যদি আলোচনা করেন। বিশেষ করে আপনার কাছে জানতে চাইব একজন অর্থনীতিবিদ হিসেবে অর্থনৈতিক সংক্রান্ত যে বিষয়গুলো, পদ্মা সেতু যেটা আমরা বিশ্বব্যাংক না করে দেওয়ার পর নিজস্ব অর্থে পদ্মা সেতু করছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে যাওয়া এবং প্রবৃদ্ধি, আপনি এই বিষয়গুলো এবং সামগ্রিকভাবে যদি একটু আলোচনা করেন। অর্থনৈতিক অঙ্গনে আমার মতে 15 সালের
সবচাইতে বড় আমাদের অর্জন হলো পদ্মা সেতু। সেটা এই কারণে, শুধু একটা বড় প্রকল্প হিসেবে দেখছি না আমি এটাকে, যেখানে এখন তো প্রকাশিত সত্য যে আমেরিকার হিলারি ক্লিন্টন এবং তার বাংলাদেশি বন্ধু ডক্টর ইউনূস, তাদের প্রভাবে বিশ্বব্যাংক এটিকে বাতিল করে দিয়েছিল ঋণ। এইরকম একটা মানে অ্যাডভার্স সিচুয়েশনে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল এবং নিজস্ব অর্থে করেছিল। কাজে এটা শুধু অর্থনৈতিক না, এটা আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার একটা ব্যাপার অর্থনৈতিক অঙ্গনে। এবং এটা করার জন্য প্রথমে যে কথাগুলো বলা হয়েছিল বিভিন্ন সেমিনারে, যে এর খরচের প্রায় শতকরা ৭৫% বৈদেশিক মুদ্রায় ব্যয় করতে হবে। দেখেন, আল্লাহর রহমত এবং আমাদেরও এটা পরিশ্রম, এখন আমাদের যে বৈদেশিক মুদ্রা রয়েছে সেটি দিয়ে কিন্তু এটা তার অতটাও লাগবে না। কারণ যদি আমরা ভাগ করি 5 বছরে বা 4 বছরে, আমরা কিন্তু নিজে করতে পারবো। তো এই যে নিজেরা করতে পারি, একটা বড় কথা তো বটেই, কিন্তু নিজেরা করতে পারি, এটা কিন্তু আমাকে ৭১-কে স্মরণ করিয়ে দেয়। কারণ ৭১-এ ৭ম নৌবহর আমরা তখন শুনছিলাম আসছে, তার বিরুদ্ধে কিন্তু আমরা যুদ্ধ করে আসতে পারিনি তারা, আমরা কিন্তু জিতে গিয়েছিলাম। তো এবারও এটাকে আমরা তাই বলবো, কারণ হিলারি ক্লিন্টন যদি মাথা দেন, আমি আমেরিকান কথাই বলবো, সেটাতে অতিক্রম করে আমরা অর্জন করেছি, এই জন্য এটাকে বড় অর্জন। আরেকটি হলো যে আমাদের আর্থিক উন্নতি, মুদ্রার মান। আমাদের দেশে এখন ৭৯ টাকা লাগে একটা ডলার কিনতে, যে পাকিস্তানকে হারিয়েছিলাম ওদের লাগে ১০৫ টাকা। তো ওদের বাদ দিলাম, এমনি আশেপাশেও যদি ধরি, ভারতের রুপিকে ধরে রাখতে কষ্ট হচ্ছে, পড়ে যায় বারে বারে ডলারে। আর আমাদের এখানে ডলারকে, কারণ ডলারের দাম যদি কমে যায় তাহলে রপ্তানি কারকদের অসুবিধা হয়, সেই জন্য বাংলাদেশ ব্যাংক আপ্রাণ চেষ্টা করছে ডলারের ভ্যালু যেন কমে না যায়। তাও টাকা ১ পয়সা ২ পয়সা মাঝে মাঝে বেড়ে যায়। তো এই যেটা বিরাট অর্জন, আমাদের যে অর্থনৈতিক শক্তি, এটি আমাদের খুব একটা বড় অর্জন গত বছরের। আর রাজনৈতিক ব্যাপারে আমি একটা কথা বলবো, যে কথাটা আলাপ হয়েছে, ১৫ সালের প্রথম দিকে সন্ত্রাস একটা চরম রূপ আমরা দেখেছি, এবং সেটা রাজনৈতিক আবরণে। বিএনপি জামাত যে জোটটা, তারা কিন্তু বলেছিল ইলেকশন শুধু করবে না তাই না, ইলেকশন হতে দেবে না, এবং সে হতে না দেওয়ার জন্যে তারা অস্ত্র হিসেবে হাতে নিল সন্ত্রাস, আগুন সন্ত্রাস বলেন, বোমা সন্ত্রাস, এগুলো। আমাদের অর্জন আমি এখানেই বলবো, সেই ১৫ সালের ডিসেম্বর মাসে শেষে গিয়ে বিএনপি আমাদের ইয়েতে ইলেকশনে অংশগ্রহণ করে। অর্থাৎ রাজনীতির কাছে, মানে গণতন্ত্রের কাছে সন্ত্রাস পরাজিত হয়েছে। এটি একটি রাজনৈতিক অঙ্গনে আমাদের খুব বড় রকমের একটা অর্জন। এরকমের আরো কিছু অর্জন আমরা, যেটা আপনিও বলেছেন সেটা ঠিক, যে আত্মপ্রত্যয়, মানে আমাদের দেশে কিন্তু এটা স্বীকার করতেই হবে যে অর্থনৈতিক উন্নতি হলেও অর্থনৈতিক ব্যবধান কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ ধনী এবং গরিবের বৈষম্য অনেক বেড়ে গেছে, এবং ক্যাপিটালিস্ট ইকোনমিতে এটা ঘটেই থাকে। তা এটা স্বাভাবিকভাবেই ঘটেছে। এটার বিরুদ্ধে আমরা যেটা অস্ত্র ধরেছি সেটা হলো ইনক্লুসিভ ইকোনমির যে কথাটা, বেশ প্রচারিত এখন, এবং এটা প্রচারিত না, আমরা এটা কিন্তু পালন করছি। গ্রামে গঞ্জে এখন অর্থ প্রবাহ আগের চাইতে অনেক অনেক বেশি। যে ব্যক্তিটি ব্যাংকের কাছেই আসতে পারতেন না, তাকে ১০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হলো, এবং এই ধরনের অ্যাকাউন্টের সংখ্যা কয়েক লক্ষ, লক্ষ, হ্যাঁ বেশ কয়েক লক্ষ। এর মধ্যে আমরা একটা স্টাডি করে দেখেছি, অর্ধেকের বেশি কিন্তু ছোট ছোট সেভিংস গ্রো করছে। এই যে ছোট ছোট সেভিংস গ্রো করা, এর মধ্যে যে কয়েক হাজার কোনো একদিন গিয়ে একটা ছোট মূলধনে পরিণত হবে না এবং ছোট উদ্যোক্তা হবে না, এমন কিন্তু বলা যাচ্ছে না। এছাড়াও এসএমই যেগুলো বলা হয়, ক্ষুদ্র মাঝারি ঋণ, এটা আগে কথাবার্তাই হচ্ছিল, কিন্তু খুব বেশি পারছিল না হতে। ১৫ সালে গিয়ে আমরা বলতে পারি যে আগের চাইতে আমি এখনো সন্তুষ্ট না এটার ব্যাপারে, কিন্তু ১৫ সালে গিয়ে মোটামুটি ডেন্ট করতে পেরেছে। মানে এখন আমরা বলতে পারি যে উল্লেখযোগ্য সংখ্যক এসএমই হচ্ছে এবং চালু থাকছে। আগে যেটা হতো, জোর করে করতে গেলে বন্ধ হয়ে যায়, এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট দরকার। সেই জিনিসটির বিকাশের শুরু, বিকাশ হয়েছে বলবো না, বিকাশের শুরু বোধ হয় ১৫ সালে। আর সন্ত্রাস আর উন্নতি কখনো একসাথে হয় না। তা আমরা জানি না ১৬ সাল দেখব, ১৫ সালে আমরা তো ওটাকে সমাহিত করেছি। যদি ১৬ সালে সন্ত্রাসের পুনরুত্থান না হয়, যদি আমাদের শান্তির পথে, প্রগতির পথে চলতে পারি, তাহলে আমার মনে হয়
15 সাল মাইল ফলক হবে, এই সালেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। ধন্যবাদ, ধন্যবাদ। সমর রেজাউল করিম, আপনার কাছে আসবো। আপনি সামগ্রিকভাবেই বলবেন, তবে বিশেষ করে এই যে 71-এর মানবতা বিরোধী অপরাধীদের যে বিচার, 3টি মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখলাম আমরা, তার মধ্যে 2টি তো একেবারেই একই সাথে, যে 2টি হলো সাকা চৌধুরী এবং মুজাহিদ, যেটা কল্পনাই করতে পারছিল না কেউ যে এদেরও কোনো দিন ফাঁসি হতে পারে, সেটি হলো বাংলাদেশে। এটি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ের কারণেই হয়েছে, সেটি একটু বলেন। আর বিচার বিভাগে কিন্তু আমরা কয়েকটি আরও ঘটনা দেখেছি। একটি হচ্ছে দ্রুত বিচার আইনে 2টি বিচার কার্যক্রম খুব দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হয়েছে। একটি হচ্ছে শিশু রাজন হত্যা, আর হচ্ছে শিশু রাকিব হত্যা, সেটিও কিন্তু উল্লেখযোগ্য। কয়েক মাসের মধ্যেই আমরা চূড়ান্ত রায় পেয়েছি, মানে চূড়ান্ত রায় বলতে আমি বলছি নিম্ন আদালতের রায়। এই সব মিলিয়ে আপনি যদি একটু আলোচনা করেন। ধন্যবাদ আপনাকে। যে প্রসঙ্গগুলো ইতিমধ্যে আলোচিত হয়েছে সেগুলোকে রিপিট না করে আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে অনেক সাফল্যের ভিতরে, যেহেতু আমি আইন অঙ্গনের মানুষ, বড় সাফল্য আমি দেখি বাংলাদেশ নামক রাষ্ট্রটি আইনানুগ প্রক্রিয়ায় চলার যে পথটি অর্জন করেছে কনস্টিটিউশনালি, সেখান থেকে খাদে ফেলে দেওয়ার জন্য যেটা জঘন্যতম প্রচেষ্টা ছিল, একটা মৃত্যু কূপে পরিণত হয়েছিল বাংলাদেশ। কেউ নিরাপদ ছিলাম না, যে পেট্রোল বোমায় আমি দগ্ধ হয়ে যাব, আপনি যাবেন কিনা, গোটা গাড়ি পুড়ে আপনি কয়লা হয়ে যাবেন কিনা, আর একজন যাবে কিনা। এক যে ভয়াবহ নৈরাজ্যতা, একটা আদিম অসভ্য বর্বরচিত ঘটনার ভিতর থেকে বাংলাদেশটাকে শাসনতান্ত্রিক রাজনীতির থেকে সরাসরি অন্য কোথাও নিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা হয়েছিল, এবং যাতে সহায়তা করেছিল কিছু বিদেশি রাষ্ট্র ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে, সেই জায়গার থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনা, এই যে নেতৃত্বের দৃঢ়তা, আত্মবিশ্বাসী, রাজনৈতিক দূরদৃষ্টি এবং রাজনৈতিক যে কমিটমেন্টের জায়গা থেকে আমরা অর্জন করতে পেরেছি, সেই জায়গায় আমার মনে হয় নতুন বছরে আলোচনা করতে গেলে বিগত বছরের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি একজন নাগরিক হিসাবে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। এই কারণে জানাতে চাই যে এই বাংলাদেশটা তো আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ করেছিলাম এই কারণে, যেটা একটা কনস্টিটিউশনাল প্রসেসে বাংলাদেশ চলবে, কিন্তু বারবার হোঁচট খেয়েছি। 75-এর 15 আগস্ট হোঁচট খেয়েছি, এর পরবর্তীতে জিয়াউর রহমান মার্শাল্লাহ জারি করার পার্টটা, এরশাদ সাহেবের মার্শাল্লাহ, 2007 সালের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ, সেই জায়গা থেকে আমরা কিন্তু সাংবিধানিকভাবে রাষ্ট্রটা চলছিল। প্রধানমন্ত্রীর কমিটমেন্ট সহ অন্যান্য কথা ছিল যে বাংলাদেশ চলবে শাসনতান্ত্রিক ডিকটামের মধ্য থেকে, নির্বাচিত সরকার আর একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্জন করবে। সেই ক্ষেত্রে বিরোধী দলের কথা ছিল যে কোনো নির্বাচন না, 48 ঘন্টার ভিতর ক্ষমতাচ্যুত করব। কেউ কেউ কথা বলছিলেন যে 75-এর 15 আগস্টের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে, এবং কেউ কেউ বলছেন দেশ ছেড়ে পালাবার সুযোগ পাবে না, কেউ বলছেন যে গ্রামে গ্রামে খুঁজে বের করা হবে। এই যে ঔদ্ধত্যতা, দাম্ভিকতা, সেই দাম্ভিকতাটাকে যে আমরা পরাজিত করতে পেরেছি, এবং বিএনপি সেই দলের, তারা যে এখন বলছে যে সরকার পরিবর্তনের পথ নির্বাচন, একমাত্র পথ নির্বাচন, আমরা সেই নির্বাচনে থাকবো। অতীতে কিন্তু তারা এই কথাটা বলে নাই। এই জায়গায় মোর্শেদ ভাই আমার মনে হয় সবচেয়ে একটা বড় অর্জন, যে খাদে ফেলে দেওয়ার জায়গা থেকে সাহসের সঙ্গে, এমনকি আওয়ামী লীগ সহ অনেকের কিছু কিছু নেতাদেরকে ভিতরে আমি হতাশা দেখেছিলাম। তারা বলছিল 5ই জানুয়ারির পরে অনির্দিষ্টকালে অবরোধ, পেট্রোল বোমা, আমরা বেরোতে পারছি না, এই অবস্থা চলতে পারা যায় না, একটা কিছু করতে হবে। কেউ কেউ তো বললেনই এটা সমঝোতা করতে হবে। একমাত্র নেতৃত্ব শেখ হাসিনা, তার দৃঢ়তা, আত্মবিশ্বাস, কমিটমেন্ট এবং দূরদৃষ্টি নিয়ে তার বলিষ্ঠ নেতৃত্ব থেকে তিনি সবার সংশয়কে কাটিয়ে বাংলাদেশকে কনস্টিটিউশনাল প্রসেসে নিয়ে আসছেন। এই জায়গাটাকে আমার মনে হয় সবচেয়ে বেশি কৃতিত্ব তাকে দিতে চাই। দ্বিতীয় যে জায়গাটা আমার মনে হয়, যেটা খন্দকার সাহেব বলছেন, যে যারা একসময় বাংলাদেশে অভ্যুদয় চায়নি, তারা ঘৃণিত মানবতা বিরোধী অপরাধীদের বিচার যখন হলো, আমরা এক্সিকিউশনে যাচ্ছি, তখন খোদ প্রাইম মিনিস্টারকে টেলিফোন করে 35 মিনিট টেলিফোনিক কনভারসেশনে কাদের মোল্লার ফাঁসি দেওয়া যাবে না জন কেরি এটা বলেছিল, বান কি মুন বলেছিল। বঙ্গবন্ধুকে আবার স্যালুট করতে হয়, সুযোগ্য নেতার সুযোগ্য কন্যা তিনি। বান কি মুন, জন কেরি পাত্তা দেন নাই, উড়িয়ে দিয়ে বাংলাদেশের আইনে তাদের বিচারকে কার্যকর করেছেন। সেই জায়গায় আবার কৃতজ্ঞতা জানাতে হয়, কারণ সারা বাংলাদেশের মানুষ আতঙ্কে থাকে, আমেরিকা কি বলছেন, বিদেশিরা কি বলছেন, তাহলে শেখ হাসিনা সম্ভব না। কেউ কেউ কথা বলছিলেন যে মধ্যপ্রাচ্য
ক্ষিপ্ত হয়ে যাবে, বাংলাদেশ তো চলতেই পারবে না। সেই মধ্যপ্রাচ্যের যে বন্ধাত্বের জায়গাটা, সেটা কিন্তু শেখ হাসিনা উন্মুক্ত করতে পেরেছেন। এখন কিন্তু আরব যে সকল রাষ্ট্র আমাদের জনবল নিত না, নেওয়া বন্ধ ছিল, সে জায়গার দ্বার কিন্তু অনেক জায়গায় আমাদের উন্মুক্ত হয়েছে, সেই একটা জায়গা। আর একটা হলো সালাউদ্দিন কাদের চৌধুরী, কামারুজ্জামানদের জাজমেন্টগুলো নিয়ে আমাদের ঘরানা অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, বিভিন্ন দল করি, সোশ্যাল অর্গানাইজেশন করি, অনেকে টেলিভিশনে, সেমিনারে, পত্রিকায় বলতেন যে এটা সমঝোতা হয়ে গেছে। কেউ কেউ তো প্রেস ক্লাবের সামনে বলতেন যে ওদের পাহারাদার শেখ হাসিনা সরকার। এমন বাজে কথাও তো মুক্তিযুদ্ধের পক্ষের দলের নেতাদের শুনেছি প্রেস ক্লাবের সামনে। সেটাকে তিনি প্রমাণ করেছেন যে বাংলাদেশে অপরাধী যিনি হবেন, কারো দাম্ভিকতা থাকবে না, আইনের শাসনের কাছে দাম্ভিকতা চূর্ণ হয়ে যাবে। এইটা এই কারণে বলছি মোর্শেদ ভাই, আগেও আপনার হাউজে বলছি, কালচার অফ ইম্পিউনিটিটা যেটা ডেভেলপ করছিল, দায় মুক্তির সংস্কৃতি, যে ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, ৩১শে ডিসেম্বর জেলখানা খুলে দেওয়া হলো, অপরাধী বেড়ে যাও। বঙ্গবন্ধুর হত্যাকারীদের ইন্ডেমনিটি দেওয়া হলো, তারা বললো কেউ আমাদের বিচার করতে পারবে না। ওখান থেকে কিন্তু যে কালচার অফ ইম্পিউনিটিটা শুরু হয়েছিল, সেই জায়গাটার উত্তরণ কিন্তু শেখ হাসিনা করেছেন। যে হুয়েভার মেবি, কোন পরিবারের সঙ্গে কার কোন সম্পর্ক আছে, কে কত প্রভাবশালী, এটা দেখার দরকার নাই। আইন অনুযায়ী যে সিদ্ধান্ত হবে সেদিন সিদ্ধান্ত আমি কার্যকর করব। ওই জায়গার থেকে আমার মনে হয় যে এইটা একটা বড় ধরনের সাফল্য। আমাদের জুডিশিয়ারিতে একসময় বলা হতো যে এটা বোধহয় প্রভাবের দ্বারা প্রভাবান্বিত হয়, এটা কখনো কি হয়, কখন কি হয় না। আপনি যদি একটু উদাহরণ বলেন, কত স্বল্প সময়ের ভিতরে 2টি মামলার রায় হয়েছে। সেই রায়টা এক্সিকিউশনের জন্য হাইকোর্ট ডিভিশনের একটা কনফার্মেশনের ব্যাপার আছে, সেটা সময় সাপেক্ষ। আর একটা উল্লেখযোগ্য উন্নতি এই সময়ে, জুডিশিয়ারিকে তার ইন্ডিপেন্ডেন্সের জন্য অর্থনৈতিক যে সহযোগিতাটা দেওয়া দরকার, আগে কিন্তু আইন মন্ত্রণালয়ের দিকে তাকে তাকিয়ে থাকতে হতো, সেই জায়গাটা নেই। এটা মনে করি যে একটা দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে তার জুডিশিয়ারিটাকে কত ইন্ডিপেন্ডেন্ট এবং শক্তিশালী করা যায়, ওই জায়গায় কিন্তু গত 15 যে সালটা গেল, সেই সালে বাংলাদেশের জুডিশিয়ারি একটা বৈপ্লবিক ডাইনামিক জায়গায় আসছে, এবং সেক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে একটা সাফল্যের। এখন আমাদের জুডিশিয়ারিতে যে মামলার পরিমাণ ছিল আপনার নিয়ার অ্যাবাউট প্রায় 8 থেকে 9 লক্ষ মামলা, যেটা খুব আনইউজুয়াল ছিল, এই মামলাগুলো কিন্তু ডিসপোজ আপ হয়ে গেছে। এইটার বোঝা কিন্তু আমাদের বইতে হইতো, সেই একটা জায়গা। আরেকটা জায়গা আমার কাছে খুব উল্লেখযোগ্য মনে হয়, ভারত এবং চীনের রাজনৈতিক দৃষ্টিকোণটা ভিন্ন ভিন্ন। আমাদের এখানে যে ডিপ্লোম্যাট আছেন উনি বলেছেন, এই ভিন্ন ভিন্ন দুইটি রাষ্ট্রের সঙ্গে চমৎকার কূটনৈতিক সম্পর্ক একসঙ্গে মেনটেন করে বাংলাদেশ, যারা বলতো যে আমাদের ছাড়া কেউ হাঁটতে পারবে না, সেই জায়গাটা। আরেকটা জায়গা মনে হয়, সারা দুনিয়ার সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ যেটা শুরু করেছে, তারপর স্যাটেলাইট যেটা বঙ্গবন্ধু স্যাটেলাইটটা, এগুলো কিন্তু কল্পনাও করিনি। তারপরে আপনার প্রযুক্তিতে আমাদের যে এমডিজি অর্জনটা, এটাও কিন্তু আমাদের পার্শ্ববর্তী অনেক দেশে কোনো জায়গায় নাই। এরকম কিছু কিছু ছোট ছোট খাত না, আপনি পদ্মা সেতুর কথা তো হলোই, বাংলাদেশের ফ্লাইওভার থেকে 4 লেন বিশিষ্ট রাস্তাটা, যেটাকে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমরা যদি বলতে পারি, যে স্থাপত্য যে উন্নয়নের জায়গাটা, এই উন্নয়নের জায়গাটা কোন বছর হলো? যে বছর অর্থনীতি মুখ থুবড়ে পড়ার কথা ছিল, যে বছর আপনাদের টেলিভিশন সহ বিভিন্ন সময় এসে আমরা অনেকে জ্ঞান গর্ব কথা বলে বলতাম এ দেশ থেকে গার্মেন্টস চলে যাচ্ছে, এ সরকার তো বিদায়, এ সরকার কদিন পর মানুষের ধাওয়ার মুখে পড়বে, কারণ এই দেশে কিছুই থাকবে না। অত বড় বিপর্যয়ের ভিতর থেকে বাংলাদেশের অর্থনীতিকে দাঁড়ানো, ডেভেলপমেন্ট প্রজেক্টের অনেকগুলোকে কমপ্লিট করা, সেই সকল বিষয়গুলোকে আমরা ছোট্ট করে যদি দেখি, তাহলে বলা যেতে পারে 2015 সালের কিছু অনাকাঙ্ক্ষিত পেট্রোল বোমা সারা বাংলাদেশকে একটা বার্ন ইউনিট করার চেষ্টা, ওই পার্টটাকে যদি বাদ দেই, তাহলে আন্ডার ডেভেলপড কান্ট্রি হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে একটা বিস্ময়কর সাফল্য সৃষ্টি করেছে। ধন্যবাদ। আমি আবার আসবো হুমায়ুন কবির আপনার কাছে। যে সম্প্রতি যে নির্বাচনটা হয়ে গেল, পৌরসভা নির্বাচন, এটি কিন্তু আমরা বলবো যে মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং অনেকটাই ফেয়ার ইলেকশন হয়েছে বলে অনেকের ধারণা। বিশেষ করে নির্বাচন পর্যবেক্ষণ যারা করেছেন তারাও বলছেন কিছু কিছু জায়গায় অবশ্যই অনিয়ম হয়তো হয়েছে, কিন্তু তার সংখ্যা খুবই নগণ্য। তা আমরা মানে একটি মোটামুটি ভালো নির্বাচন দেখলাম। এবং যদি নির্বাচন কমিশন আরও শক্তিশালী হতো, এই নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী নয়, এটা কিন্তু আমরা টের পেয়েছি। তারা সরকারের দিকে তাকিয়ে ছিল, এই নির্বাচনেও আমরা দেখলাম খুব শক্ত হাতে ব্যবস্থা নিতে পারেনি কোনো কিছুতেই। তারপরে একটা মোটামুটি ভালো নির্বাচন হয়েছে। যদি একটা সত্যিকারের শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন করা যায়, তাহলে কি এই সরকারের অধীনে বা যে কোনো সরকারের অধীনেই ভালো নির্বাচন করা সম্ভব কিনা?
ধন্যবাদ আপনাকে। আবার নিশ্চয়ই সম্ভব, কিন্তু এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন একটি প্রতিষ্ঠান, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন পরিচালনা করা, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টর হিসেবে খুব বেশি কাজ করতে পারবে না যদি না সারাউন্ডিং সিস্টেমটা বা তাকে ঘিরে যে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো আছে সেটা তাকে সাহায্য না করে। এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ, এবং এই জন্যই কিন্তু বিতর্কের বাংলাদেশে আজকে এখনো পর্যন্ত মানে প্রকাশ্যে অপ্রকাশ্যে যে বিতর্কটা হয় সেটা হচ্ছে যে এই যে আপনি যেমন তুললেন যে যে কোনো সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, সেটা আসবার কারণটাই হচ্ছে যে যখনই কোনো সরকার রাজনৈতিক অঙ্গীকার নির্বাচনের প্রতি বা একটা সুষ্ঠু নির্বাচনের প্রতি দেয় বা দেয় না, তখনই কিন্তু নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করতে পারে সেটা নির্ধারিত হয়ে যায়। তো কাজেই এখানে বাংলাদেশে নির্বাচনী ইকোসিস্টেম যেটাকে আমরা বলি, সেখানে সরকারের রাজনৈতিক কমিটমেন্টের ব্যাপার আছে, সেখানে প্রাতিষ্ঠান বা প্রতিষ্ঠানগুলো যে নির্বাচন কমিশন কেন্দ্রীয় ভূমিকা পালন করে তার সক্ষমতার বিষয়টা আছে, এবং তাকে কাজ করতে দেওয়ার একটা বিষয় কিন্তু আছে। এবং সাথে সাথে তারা আমরা যারা জনগণ যারা ভোট দিই তাদের কি ভূমিকা, তারা কতটা বলিষ্ঠভাবে তাদের সেই অধিকার প্রয়োগ করতে পারবেন, এই সবগুলো বিষয় কিন্তু একটা স্পেকট্রামেরই অংশ। কাজেই আপনি যেটা বললেন যে মোটামুটি কথাটা, আমি কিন্তু মনে করি যে বাংলাদেশে ৪৫ বছরের স্বাধীন বাংলাদেশে এবং তার আগে বাংলাদেশে যে নির্বাচনের ইতিহাস আছে তার প্রেক্ষাপটে কিন্তু আমি মনে করি এখন মোটামুটিটা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আমরা অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে নতুন নতুন আবিষ্কার করে নতুন নতুন জায়গায় দখল করছি বা জায়গায় যাচ্ছি, পৌঁছতে পারছি। আর এখানে এসে কেন আমাকে মোটামুটি জায়গায় আটকে থাকতে হবে? ২০০৮ সালের নির্বাচন, তার আগের ৩টা নির্বাচন নিয়ে তো কেউ কখনো প্রশ্ন তোলেনি। মোটামুটিভাবে কেন? বড় সবগুলো দল এই ব্যাপারে ঐক্যমত ছিল যে হ্যাঁ, কেউ কেউ দাবি করেছে, কিন্তু পরবর্তীতে তারা আবার ফাংশনালি অ্যাক্টিভ হয়ে ব্যবস্থাটাকে চালু রাখবার জন্য মোটামুটি একটা ঐক্যমত ছিল। কিন্তু আজকে কেন এটা নিয়ে আমাদের মোটামুটি জায়গায় থাকতে হয়? এখানটা আমি মনে করি যে যেটা দরকার সেটা হচ্ছে ক্ষমতা পরিবর্তনের জন্য সকলের অংশগ্রহণের, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং জনগণের স্বাধীন মতামত প্রকাশের সুযোগটা দিতে হবে। এখানে কোনো কোয়ালিফায়ার দিয়ে আপনি এটাকে জাস্টিফাই করতে পারবেন না, এবং সেটাই কিন্তু আমাদের জন্য। এবং সেক্ষেত্রে আমি মনে করব যে রাজনৈতিক অঙ্গীকারটা জরুরি, এবং রাজনৈতিক অঙ্গীকার যদি থাকে নিশ্চয়ই সারা পৃথিবীতেই তো দলীয় সরকারের অধীনেই নির্বাচন ঘটে, তো সেখানে তো এই প্রশ্ন আসে না। আমাদের এখানকার বিশেষ প্রেক্ষাপটে এই প্রশ্নটা আসে বলি, এই প্রশ্নটা যাতে না আসে তার জন্য আমরা একটু উদ্যোগ নিলে আমার মনে হয় ভালো হয়। এবং সেটা যদি হয় তাহলে যে প্রশ্নগুলো থাকছে আজকে বাংলাদেশকে নিয়ে বাইরের পৃথিবীতে যে আনইজিনেসের কথাটা বলা হয়, সেটা কিন্তু এটা একটা বিষয়, এবং সেটাকে আমরা খুব সহজেই এলিমিনেট করতে পারি। এবং এটাও মনে রাখার দরকার যে আমরা এখানে আলোচিত হয়েছে যে স্বাধীনতার বাংলাদেশের মানুষ কিন্তু সেই ৭০-এর নির্বাচনে তার যে ফলাফল বা তার যে ম্যানিফেস্টেশন দেখিয়েছিল তার বিরুদ্ধে পাকিস্তানিরা ষড়যন্ত্র করার কারণেই তো আমরা রুখে দাঁড়িয়েছিলাম। কাজেই নিজের মত প্রকাশ এবং আমার ইচ্ছে অনুযায়ী সরকার প্রতিষ্ঠা, এটা আমাদের জন্মের সাথে সম্পৃক্ত। কাজে এখানে আমার মনে হয় যে সকলেরই এই বিষয়টার প্রতি সজাগ থাকা দরকার, যে এটা কিন্তু কোনো সরকারের বিষয় নয়, এটা জনগণের মত প্রকাশের স্বাধীনতার অংশ। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় আরও বেশি সৃজনশীল আমাদের হয়ে বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে, যাতে মোটামুটি জায়গা থেকে ভালো বেরিয়ে এসে একেবারে ভালো হয়েছে সেই কথাটা বলতে পারি। ধন্যবাদ খন্দকার ইব্রাহিম খালেদ, আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান। পাশাপাশি আরেকটি বিষয় আমি একটু দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের সামাজিক খাতে কিন্তু বেশ কিছু মানে রাষ্ট্র অনেক খাতে এখন এগিয়ে আসছে, যেটা আমরা আগে দেখি নাই। দারিদ্র দূরীকরণের জন্য তো এটা একটা বড় পদক্ষেপ, বা আপনি যেটা বললেন ধনী গরিবের বৈষম্য নিরসনে, এটা অনেকটা মানে আমাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা বেশ ভালোভাবেই হয়তো এগিয়ে এসেছি। আপনি বিষয়গুলো এটাকে আমি যদি আমরা আমাদের কনস্টিটিউশনে ফিরে যাই, এটা প্রথমে ৭২ সালে বলা হয়েছিল সমাজতন্ত্র, কিন্তু এই সমাজতন্ত্র কিন্তু চীনের সমাজতন্ত্র বা রাশিয়ার সমাজতন্ত্র নয়। সেটাও কিন্তু ওই কনস্টিটিউশনে যারা প্রণেতা ছিলেন
ডক্টর কামাল হোসেন আনোয়াররা, আমি পরে আলাপ করেছি, বঙ্গবন্ধু অবশ্যই নির্দেশনা দিয়েছিলেন, পরিষ্কার করেছেন যে বাংলাদেশের যে সম্পদ 3টি মালিকানাধীন থাকবে, ব্যক্তি, সমবায় এবং সরকার। আর চীন আসলে ওই কমিউনিস্ট সমাজতন্ত্র যেটা, সেখানে কিন্তু রাষ্ট্রের সমস্ত সম্পত্তির মালিক রাষ্ট্র, তারা ব্যবহার করতে দেয়। এই যে মৌলিক তফাৎ, সেখান থেকে বুঝতে পারি যে আমাদের সমাজতন্ত্রটা হলো ইউরোপিয়ান ধাঁচের। আপনি যদি নরওয়েকে দেখেন, ডেনমার্ককে দেখেন, সুইজারল্যান্ডকে দেখেন, ওদের যে সমাজতন্ত্র, ইভেন ফ্রান্স, রাশিয়া, জার্মানি, ফ্রান্স রাশিয়া বাদ দিচ্ছি, ইংল্যান্ড, জার্মানি কম, অনেক কম, ওইসব নরওয়ে কান্ট্রিতে বেশি, একটা কল্যাণ রাষ্ট্র। ওটাকে আসলে ওয়েলফেয়ার স্টেটই বলা হয়। আমার মনে হয় যে বঙ্গবন্ধু তো ওই সমাজতন্ত্র মানে ওয়েলফেয়ার স্টেট বলতে চেয়েছিলেন, ওয়েলফেয়ার ইকোনমি। তো সেটা তো 75-এর পরের থেকে হয়নি, যে কারণেই হোক। আমি এটাকে শুধু মুক্তবাজার না, আমি এখন বলবো যে আমরা রীতিমতন গণতান্ত্রিক অর্থনীতি এর মধ্যেই পড়ে গেছি, এবং এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। গণতান্ত্রিক অর্থনীতির কিন্তু একটা মূল ভিত্তি আছে, সেটাকে অস্বীকার করাও মুশকিল হবে, ক্যাপিটালিস্ট ইকোনমি। কিছু লোক আছে যাদেরকে আপনি টাকা দেন, সে টাকা খেয়ে ফেলবে, 1 লাখ টাকা দেন, খেয়ে ফেলবে। আরেকজনকে 10,000 টাকা দেন, দেখবেন 10 বছর পরে 10 কোটি টাকা হয়ে গেছে। তো এই যে এটাকে আমরা এন্টারপ্রেনারশিপ যেটাকে বলি, সবার মধ্যে থাকে না এটা। সেই জন্য যে সবাই সমান, এটা মুখে বলতে খুব ভালো লাগে, শুনতেও ভালো লাগে, এটা বাস্তব না। সেই জন্যে এই ক্যাপিটালিস্ট ইকোনমিটাকে আপনি ঠেলে দিতে পারবেন না। তো এরকম একটা পরিস্থিতিতে যে প্রশ্নটি করছিলেন, তাহলে বিকল্প কি? আমাদের সমাজতন্ত্র বা কল্যাণ রাষ্ট্রই যদি বলি, কি করে করব? সেইখানেই স্টেট একটু ইন্টারভেন করতে হবে, যে যারা দরিদ্র, মানে যারা, অথবা এন্টারপ্রেনারশিপ নাই যদি এভাবে বলি, যদিও সেটা খারাপভাবে বলা হয়, তাদেরকে কোনো না কোনোভাবে, ঠিক আছে তারা লাখপতি হবে না, কিন্তু খেয়ে পড়ে থাকবে। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমি বলবো এটা আমাদের শাসনতান্ত্রিক একটা অব্লিগেশন, যা করা হয়নি। এখন তো আমাদের আমাদের তো ঠিক কল্যাণ অর্থনীতির পুরোপুরি সংজ্ঞায়িত হয়নি, কিন্তু যে সমস্ত উদ্যোগ নিয়েছেন তার মধ্যে একটা হলো ফুড প্রোগ্রাম, যেটা বেশ কিছু সংখ্যক লোককে খাওয়ানো হয়, স্টেট থেকে গম টম দেওয়া হয়, সেখানে দুর্নীতি এটা ওটা আছে, তারপরেও একটা বড় অঙ্ক সেখানে যায়। এবং পুরো ওই খাতটাকে যদি দেখেন, যে সরকারের বাজেট থেকে কত 11% মতন যায় ওই সামাজিক খাতে, এবং একেবারে কম না, কিন্তু এটা বড় খাত। আমার মনে হয় যে আমাদের ওই সমাজতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে বা ওয়েলফেয়ার ইকোনমিতে প্রতিষ্ঠিত করতে হলে এই ধরনের কাজকে প্রেফারেন্স দিতে হবে। তবে শুধুমাত্র সরকার থেকে অনুদান দিয়ে এটি বোধহয় কোনো কালই সম্ভব হবে না। সরকারের অনুদান থাকবে, একেবারে যারা ডিপ্রেসড, কিছুই করতে পারে না, তাদেরকে হাত ধরে তুলতে হয় তাদের জন্য। আর যারা নাকি অল্প বিত্তের অভাবে, মূলধনের অভাবে করতে পারছে না, ওকে মূলধন দিয়ে নিজেকে দাঁড়া করাতে হবে, যাতে নাকি 2 দিন পরে সে কারো মুখাপাখি না হয়। এই কাজে আমরা একটু পিছিয়ে আছি, এটা অস্বীকার করার উপায় নেই। এবং ব্যাংকার হিসেবে এটা আমাদেরও কিছুটা দায়িত্ব, এবং সে দায়িত্ব আমরা পালন শুরু করেছি, কিন্তু অর্জন খুব বেশি এখনো অর্জন করতে পারিনি। আরেকটি যে কথা উনি বলছিলেন, যে আমাদের স্বাধীনতার যে অধিকার, মানে ব্যক্তির স্বাধীনতার অধিকার, এটি কিন্তু দেওয়া যায় না, এটা অর্জন করতে হয়। যদি কেউ বলে যে সরকার একটা ভালো নির্বাচন করবে, হ্যাঁ করবে, এটা আমাদের দাবি, কিন্তু রাষ্ট্র তো জনগণের, এটা শাসনতন্ত্রে লেখা যে রাষ্ট্রের মালিক হলো জনগণ। সেই জনগণ যদি তার অধিকারকে রক্ষা করতে না জানে, তাহলে রাষ্ট্রের পক্ষে বা সরকারের পক্ষে এটি দেওয়া সম্ভব না বলে আমি মনে করি। সরকারকে আমরা দাবি করবই দেওয়ার জন্য, কিন্তু অর্জন করার ক্ষমতা সেটা কিভাবে আসবে? আমি মনে করি দুটি মৌলিক ব্যাপার, শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটিকে যদি আমরা উন্নতি করতে পারি, তাহলে জনগণ তার অধিকারকে অর্জন করার যে সক্ষমতা, সেটা অর্জন করবে। এবং এটি আবার সরকারের দায়িত্ব, মানে এটা মিক্সড একটা ব্যাপার। সরকার শিক্ষা ও স্বাস্থ্যের জন্য কি করেছে? আমরা গত 2 বছর যদি দেখতে চেষ্টা করি, শিক্ষার ক্ষেত্রে সম্প্রসারণ ঘটেছে, মানোন্নয়ন ঘটে নেই, মানের অবনতি ঘটেছে। হয় যখন দ্রুত সম্প্রসারণ হয়, তখন মান ধরে রাখা যায় না। কাজে এর জন্য আমি সরকারকে কোনো দোষ দিচ্ছি না। একটা বড় সাফল্য কিন্তু এই যে বিনামূল্যে 33 কোটির বিনামূল্যে উপরে টেক্সট বই দেয়া। একদিনে দেওয়া, এটা একটা
এটা রীতিমতো গর্ব করার ব্যাপার। করবো, এটা পৃথিবীর আর কোনো দেশে তো এটা সম্ভব হয় না। এখানে আবার শুধু এইটুকুই বলা থাকবে যে সম্প্রসারণের সঙ্গে সঙ্গে শিক্ষক একটা বড় শিক্ষকের যে মানব সম্পদ উন্নয়নের কথা, শিক্ষকদের প্রকৃতভাবে তেমন কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না। নিয়োগও প্রশ্নবিদ্ধ কখনো কখনো হয়। তো সেটি কিছুটা উন্নতি, গত বছরের কথা বলবো, উন্নতি হয়েছে। নিয়োগটা অনেকটা প্রভাববিহীনভাবে করা হচ্ছে, কিন্তু প্রশিক্ষণের একবার পিটিআইতে প্রাইমারি যে শিক্ষা হয় আর জীবনে কোনো প্রশিক্ষণ তারা নেন না। আমি মনে করি যে বিশাল ব্যয় অট্টালিকার পেছনে হয়, ক্লাসরুমের পেছনে হয়, কিন্তু আসল যে মানব উন্নয়ন, শিক্ষককে প্রশিক্ষিত করে, এখানে হচ্ছে না। ওইখানে জোর দেওয়াটা দরকার। স্বাস্থ্যের ব্যাপারে কিছু কিছু হয়েছে গ্রামে গঞ্জে, কিন্তু এখন মোটামুটি হাসপাতাল বিল্ডিং হয়েছে, ডাক্তার থাকেন না। তো এই বিষয়গুলিতে নজর দিলে আগামী এই বছরে আশা করছি যে গতবারের ভুলগুলো 16তে আমরা শুধরাবো। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি সেলিম রেজা বলছি, মকিমপুর ঝিনাইদহ থেকে। বলুন। আমার প্রশ্নটা মূলত আমাদের রেজাউল স্যারের কাছে আমার প্রশ্ন। সেটা হচ্ছে আমাদের 2015 সালটা অত্যন্ত অর্জনের একটা বছর। আমরা দেখলাম অনেক অর্জন আছে, অনেক ত্যাগ আছে আমাদের। আমরা আশা করি আগামী এই 16 সালটা অনেক অর্জনের বছর হবে। কিন্তু এই 16 সালে আমাদের সবচেয়ে বড় বাধা হতে পারে সন্ত্রাসবাদ। আমরা দেখেছি যে সরকার অনেক সন্ত্রাস বা দেশদ্রোহীদেরকে জেলখানায় আটকে রেখেছে, কিন্তু সেখান থেকে অনেক নামি দামি উকিল, বিশেষ করে বারের যারা সদস্য, অনেক নামি দামি উকিল কিন্তু আদালত থেকে তাদেরকে জামিনে মুক্ত করে দিচ্ছেন। বিভিন্নভাবে বিচার বিভাগকে তারা হাত খুঁজে বের করে দিয়েছেন। তারা পুনরায় এসে আবার দেশবিরোধী কাজে লিপ্ত হচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে জঙ্গি, সন্ত্রাস বা দেশদ্রোহীদেরকে জেলখানায় স্থায়ীভাবে আটকে রাখার জন্য বাংলাদেশ বার কাউন্সিল কতটুকু ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ। জি, সম্মানিত শ্রোতার যে প্রশ্নটা, বার কাউন্সিল কতটা রোল প্লে করতে পারে, যেহেতু আমি বার কাউন্সিলের ইলেক্টেড মেম্বার, আমার মনে হয় বার কাউন্সিলের তো ডেফিনেটলি আমরা ল রেগুলেটরি বডি, যেটা আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে আমরা চাইব আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে অপরাধ করবে সেই অপরাধের প্রতি ন্যূনতম কোনো অনুকম্পা নয়। এটা আমি অনুষ্ঠানের ভিতর থেকেও যারা সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ জানাবো। আমি রাষ্ট্রকে অনুরোধ করব যে অপরাধী যিনি হন তার পক্ষে দাঁড়াবো না। আবার আইনজীবী হিসাবে কোনো আসামি ডিফেন্ড করতে কেউ পারবে না এটা বলা যায় না, কিন্তু আমি যদি জ্ঞাতসারে জানি যে সে একটু অপরাধী, ভয়াবহ অপরাধ করেছে, যেটা দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, আইনের শাসনের জন্য অপরাধ, যেটা অন্যায়, তার পাশে কোনো আইনজীবী যাতে না দাঁড়ায় আমরা সে আহ্বান তাদের কাছে জানাবো। এ প্রসঙ্গে এতটুকু বলা দরকার। দ্বিতীয় যে বিষয়টা, খন্দকার সাহেব একটা কথা বলছেন যে রাষ্ট্রের কিছু সামাজিক দায়িত্বের জায়গাটা, দেখুন এই 44-45 বছরে বাংলাদেশে আমাদের কিন্তু অবনতিশীল জায়গাটা যেখানে ছিল সেটা কিন্তু রাতারাতি সবটা উত্তরণ করা সম্ভব না। আমি সিম্পল কিছু উদাহরণ আপনাকে বলি। দেখুন, বিধবা দুস্থ নারীদের ভাতা দেওয়ার মধ্য থেকে তাদের যে ভয়াবহ মানবতার জীবন, সেই জায়গা থেকে তাকে টেনে উঠাবার একটা প্রচেষ্টা কিন্তু হয়েছে। অশীতিপর বৃদ্ধ যারা অসহায় তাদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। দেশমাতৃকার জন্য যারা জীবন বাজি রেখেছিল মুক্তিযোদ্ধা, তাদের ভাতা এখনকে 10,000 টাকায় উন্নীত করা হয়েছে। তাদের শুধু সন্তানরা না, তাদের নাতি নাতনিরা পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসাবে আলাদা সুযোগ নিয়ে এমপ্লয়মেন্ট সহ অন্যান্য ফ্যাসিলিটিস পাবেন, এই ব্যবস্থাগুলো করা হয়েছে। কমিউনিটি হেলথ ক্লিনিকটা টোটাল বন্ধ হয়ে পড়ছিল, মোর্শেদ ভাই জানেন। সেই হেলথ ক্লিনিকের এখন কিন্তু প্রতিটি গ্রামের একজন মা যদি সন্তান প্রসব করতে চান, অন্য সমস্যা পড়েন, তাকে কিন্তু সেখানে গিয়ে আশ্রয় নেওয়ার জায়গা আছে। তথ্য কেন্দ্র যেটাকে বলে, ইউনিয়ন পর্যায়ে তথ্য কেন্দ্র, সেখানে গিয়ে সারা দুনিয়ার সমস্ত তথ্য সংগ্রহ করে ওখান থেকে অনলাইনে কিন্তু দরখাস্ত করার সুযোগ আছে। ওই যেটা বলছিলাম যে প্রযুক্তিতে যে একটা বিপ্লব এসেছে আমাদের, হঠাৎ করে সবকিছু সম্ভব হবে না বাংলাদেশে। এই কারণে যে একটা গ্রাম্য বাদ আছে যে মলম দিব কোথা, সর্ব অঙ্গে ব্যথা। বাংলাদেশের নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রাজনীতির নামে, স্বৈরাচারী রাজনীতির নামে, সামরিক রাজনীতির নামে আমরা অনেক কিছু দখল করে যারা রাষ্ট্রের মালিক তাদের এত বঞ্চিত করেছি যে তারা তো খুব খারাপ অবস্থায় পড়েছে। যে আমি একটু সমালোচনা করি, আপনার কাছে আবার একটু আসবো যে আমরা অনেক ভালো কিছু আলোচনা করলাম, একটু যদি কিছু অতৃপ্তির ব্যাপার আলাপ করি। পহেলা বৈশাখে যে নারী লাঞ্ছনাটা হলো সেটা খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। আমরা পুলিশের ভূমিকা কিন্তু এই ক্ষেত্রে খুবই হতাশাজনক, এবং পুলিশ শেষ পর্যন্ত একটা ফাইনাল রিপোর্ট দিয়েছে, তারা কিছু অপরাধীকে চিহ্নিত করতে পেরেছে, তাদের ছবিও জোগাড় করেছে ভিডিও থেকে, কিন্তু তারপরও বলছে যে তাদের যেহেতু একেবারে
সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না বা ধরা যাচ্ছে না। তো এইটি আপনি কি বলবেন? এটা খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এই কারণে আমাদের দেশের বিদ্যমান লতে মোর্শেদ ভাই কোথাও কিন্তু বলা নেই যে এই তদন্ত রিপোর্টটা 60 দিনের ভিতরে দিয়ে দিতে হবে। আজকে যদি উদ্ধার করতে না পেরে থাকেন, এটার তদন্ত আবার চলবে। ফাইনাল রিপোর্ট দেওয়া মানে কি? তাহলে ওখানে কোনো ঘটনা ঘটেনি। এইটা আমি মনে করি সভ্যতার উপরে কলঙ্ক লেপন করার মতো একটি ঘটনা। সেটাকে দায় সারা গোছের একটি তদন্তের ভিতর থেকে পুলিশ এড়িয়ে যাওয়ার চেষ্টা। আমি এই আপনার হাউস থেকে অনুরোধ করবো, আইজিপি থেকে শুরু করে মহানগর পুলিশ কমিশনার সকলকে, কোনোভাবে এটা ফাইনাল রিপোর্ট দেওয়ার সুযোগ নাই। তদন্তের সীমারেখা নাই যে এর ভিতর আমাকে রিপোর্ট দিয়ে দিতে হবে। কেন ফাইনাল রিপোর্ট দেবে? আজ তদন্ত করে না পাক কাল পাবে, 2 বছর না হোক 3 বছরে পাবে। এত বড় ঘটনার যদি দায় মুক্তি হয়ে যায়, তাহলে আগামী বছর যে হচ্ছে ভয়াবহ একটা ঘটনা ঘটবে না, এ দায়িত্ব কে নেবে? এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো আমাদের পুলিশি ব্যবস্থাটাকে আমরা ইনস্ট্রুমেন্টাল, ইন্টেলেকচুয়ালি ডেভেলপ করতে পারিনি। একই পুলিশকে কিন্তু এমপি মন্ত্রী সাহেবের ডিউটি দেওয়ার জন্য ব্যস্ত রাখা হয়। ওই পুলিশ থানায় আসার পর আবার বলা হয় ওখানে দাঙ্গা হবে, সেখানে দাঙ্গা পুলিশ হিসেবে কাজ করতে হবে। ওই পুলিশকে রাত 12টার পরে বলে তোমার কিন্তু এটা তদন্ত করতে হবে। ও তদন্ত করবে না রাস্তাঘাটে পিটাপিটি করবে না ভিআইপি ডিউটি করবে? এইখানে পুলিশের ইনভেস্টিগেশনের জন্য একটা ব্যুরো করা হয়েছে। এই ব্যুরোটা কিন্তু এখনো ডেভেলপ করানো হয়। তাদের আপনি জানেন হয়তো, একটা পুলিশের গাড়ির জন্য যে ফুয়েলটা দেওয়া হয়, থানায় যে কাগজ লাগবে, যে কলমটা লাগবে, সেই সরবরাহ কিন্তু নাই। ইনস্ট্রুমেন্ট দেবেন না আপনি ব্রিটিশ আমলের একটা রাইফেল দিয়ে একজনাকে যে সব দায়িত্ব পালন করাবেন, এবং তার ট্রেনিং এর জায়গাটা কিন্তু খুবই সীমাবদ্ধ। এই জন্য বলছি যে আমাদের পুলিশকে ইন্ডিপেন্ডেন্ট একটা ইনস্টিটিউশনে পরিণত করতে না পারলে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত অবস্থা অনেকগুলো কিন্তু ফেস করতে হবে। ধন্যবাদ। আমি হুমায়ুন কবির আপনার কাছে আসবো। ওই যে দুই বিদেশি হত্যা এবং ব্লগারদের হত্যাকাণ্ড, এগুলো নিয়ে যদি আপনি একটু বলেন খুব সংক্ষেপে। যেটা বলবো যে আসলে একটা তো জিনিস বোঝাই যাচ্ছে, সেটা হচ্ছে যে এই বিদেশিদের উপর যে আক্রমণটা হচ্ছে, ব্লগারদের উপর হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের কারো কারোর উপর হচ্ছে, এমনকি শিয়া সুন্নি এখন শিয়া প্রতিষ্ঠানগুলোর উপর হচ্ছে, বিভিন্ন ধর্মীয়, এটা একটা আমার ধারণা যে অভ্যন্তরীণভাবে তো কিছু লোক সন্ত্রাসী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করছেন, এটা বোঝাই যাচ্ছে। আর আরও একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা পছন্দ করি কি করি না সেটা বড় কথা নয়। বৈশ্বিক প্রেক্ষাপটে কিন্তু এই ধরনের একটা উগ্রবাদের এক ধরনের বাতাবরণ তৈরি হয়ে আছে, এবং আমাদের অভ্যন্তরে যে কোনো ধরনের সামাজিক অস্থিরতাকে বা সামাজিক ঘাটতিকে কিন্তু তারা এই কাজে ব্যবহার করতে পারে, এবং এই জায়গাটাতেই আমাদেরকে সচেতন হওয়া দরকার। এবং এটা অনেকেই বলেন, আমারও ব্যক্তিগত ধারণা হচ্ছে যে এখানে যত বেশি সম্ভব শক্তিকে আমরা এই ধরনের প্রচেষ্টার বিপক্ষে দাঁড় করাতে পারি বা জনগণকে যত বেশি ঐক্যবদ্ধ করতে পারি, ততই কিন্তু প্রতিরোধটা সফল হবে। কারণ আপনি হয়তো বলবেন, এবং সরকারের দিক থেকে বারবার বলা হচ্ছে, বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও উদ্যোগ নিচ্ছে, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে ভেতরে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু চলছে। এর যে সামাজিক প্রেক্ষাপটটা আছে, সেখান থেকে অক্সিজেনটা সরিয়ে ফেলতে হবে, তবেই আপনি এই ধরনের ব্যবস্থাকে যথাযথভাবে প্রতিরোধ করতে পারবেন। এবং প্রতিকারের চাইতে প্রতিরোধটাই কিন্তু প্রধান। এবং বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে, যেখানে আমাদের এই ধরনের গত 10-15 বছর ধরে আমরা এই ধরনের উগ্রবাদের নানান উকিঝুঁকি দেখছি, সেখানে কিন্তু আমার ধারণা এই বিষয়টাকে প্রতিরোধের ব্যাপারে আমাদের আরও একটু বেশি যত্নশীল হওয়া দরকার। যত বেশি, যে বললাম, সমাজের যত বেশি স্টেক হোল্ডারকে এর সাথে নিয়ে আসা যায়, এবং প্রয়োজন যদি হয়, যারা আমাদের বাইরের বন্ধুরা আছেন, যাদের তথ্য প্রযুক্তি বা এই ধরনের বিষয়ে আরও বেশি অভিজ্ঞতা আছে, তাদের কাছ থেকে আমরা অভিজ্ঞতা থেকে খানিকটা প্রয়োজনে ধার করে হলেও এই মুহূর্তে এটা প্রতিরোধ করা দরকার। কারণ তা না হলে রাজনৈতিক বিভাজন বলেন, যে কোনো ধরনের অস্থিরতা বলেন, এগুলোর সুযোগ কিন্তু তারা নিতে সচেষ্ট থাকে। এবং আমরা কিন্তু আমাদের পুলিশের কিছু, মানে এই ক্ষেত্রে পুলিশের কিছু সাফল্য আমরা দেখেছি, যে বড় বড় কিছু আয়োজন ছিল যেগুলোতে কিন্তু পুলিশ খুব সফলভাবে এই ধরনের অপতৎপরতা রুখতে করেছে, তারা উদ্যোগ নিচ্ছে সময়, বা আমাদের খ্রিস্টীয় যে ক্রিসমাস সেলিব্রেশন সেটা করেছে। এবং আপনি দেখবেন যে পুলিশ অতি সম্প্রতি যেটা ভালো উদ্যোগটা ভালো, সেটা হচ্ছে তারা বিভিন্ন মসজিদ বা ওই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের সাথে আলোচনায় বসেছে। কিন্তু এখানে যেটা
আমি যে কথাটা বলতে চাচ্ছি যে তাদের উদ্যোগ স্যালুটের, এটা খুবই ভালো একটা উদ্যোগ, কিন্তু এটাকে সমর্থনের জন্য আপনার, কারণ এই সন্ত্রাসবাদীরা তো সমাজে বাস করে, তাদের ওই সামাজিক প্রেক্ষাপটটা থেকে তাদেরকে সমর্থনের জায়গাটা কমিয়ে ফেলতে হবে। ধন্যবাদ খন্দকার ইব্রাহিম খালেদ। আপনার কাছে আসবো আমাদের শেষ প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় দ্বিগুণ বৃদ্ধি করা হলো, এটির কি ইম্প্যাক্ট পড়বে বলে আপনার মনে হয় আমাদের অর্থনীতিতে? অবশ্যই কিছুটা পড়বে, কিন্তু আমাদের অর্থনীতি কিন্তু সম্প্রসারিত হয়েছে। এখন 2 লাখ 2.5 লাখ কোটি টাকার বাজেট, যেটা তাজউদ্দিন সাহেবের সময় কত 500 কত কোটি টাকা ছিল। তো কাজে এই সম্প্রসারণকে যদি আমরা চিন্তা করি, তাহলে একটু কষ্ট হলেও এইটা আমরা অ্যাবজর্ব করতে পারবো। আর তবে এত টাকা দিয়েও, আমি অন্যভাবে বলবো, এত টাকা বেতন দিয়েও কিন্তু আমরা মানুষকে সন্তুষ্ট করতে পারছি না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আলটিমেটাম দিয়েছেন, ব্যাংকাররা, বাংলাদেশ ব্যাংক, তারা আলটিমেটাম দিয়েছেন। এটা আমি মনে করি যে অত্যন্ত নাজুকভাবে এটাকে সরকার ট্যাকল করছেন। যেমন মোহিত সাহেব অর্থমন্ত্রী হওয়ার পর প্রথম বাংলাদেশ ব্যাংকে যেদিন গেলেন, ইনসিডেন্টালি আমি উপস্থিত ছিলাম, এমনি তিনি, আমি পরিষ্কার নিজের কানে শুনে বলেছেন, আপনাদের তখন থেকে দাবি ছিল স্বতন্ত্র পে স্কেলের যে দাবি খুব শীঘ্রই এটা পূরণ করা হবে। সেই মোহিত সাহেব আজকে যখন বলেন, এবং আমি জানি যে সেই প্রস্তাব প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত হয়েছে এবং গেজেটে যাওয়ার সময় বন্ধ করা হয়েছে ওটাকে, ভেতরে ব্রোকেসের ভেতরের একটা মহলের জন্য, তারা এটা চান না। তারা বলে কেন ব্যাংকার আলাদা হবে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে তো বিভিন্ন দেশেই এটা বেতন কম বেশির জন্য না, ওটা একটা সেপারেট দেওয়া হয়। যেমন আগে আমি নিজেই দেখেছি, আমার 63 সালে চাকরিতে ঢুকে, তখন সিএসপিদের বেতন ছিল 375 টাকা। বাংলাদেশ ব্যাংকের ওই যে ক্লাস 1 যেটা, তারা 400 টাকা, 25 টাকা অনেক, তারপরে এটা বড় কথা না, ওটা হলো একটা ডিস্টিংশন রাখার জন্য। তাহলে ভালো ছেলেরা যাবে কেন? সরকারি চাকরিতে সবাই পছন্দ করে, ওখানে যাবে কেন? তো ওই জিনিসটা, এটা খুব বড় একটা ব্যাপার না, এবং যেখানে সবাই সমর্থন করছেন, তারপরে এটা বন্ধ হয়ে গেল কেন? এখানে আমি মনে করি অর্থমন্ত্রী রোলটা যদি আরেকটু পলিটিক্যাল রোল হতো, তাহলে বোধহয় সমস্যাটা সমাধান করা যেত। তবে অর্থনৈতিক ইম্প্যাক্টের চাইতে আমি এখন মনে করছি এই সামাজিক ইম্প্যাক্টে যে বিভাজন হয়ে গেছে, সত্যি যদি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়, নানা জায়গায় হইচই হয়, এটার অকারণে, কারণ এত টাকা দেওয়ার পরে আমার মনে হয় এই ধরনের অসন্তোষ সৃষ্টি করার তেমন কোনো কারণ আমি দেখছি না। ধন্যবাদ আপনাদের। আমাদের আজকে আর সময় নেই। অসংখ্য ধন্যবাদ তিনজনকেই। আমরা আশা করব 2015-র যে সাফল্যের যে ধারাবাহিকতা, তা 2016-তেও অব্যাহত থাকবে, বরঞ্চ আরও বৃদ্ধি পাবে। 2016 একটি চমৎকার বছর হিসেবে বাংলাদেশে আবির্ভূত হোক, এই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।